স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আইনের চোখে সবাই সমান। আমাদের প্রচলিত আইন, আদালত, সংবিধান বরাবরই এমন কথা বলে, কিন্তু জনতার আইনি অধিকার এখনো নিশ্চিত করতে পারেনি রাষ্ট্র। উল্টো রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন অধিকার আরো বেশি দূরে চলে যায়। এর সুযোগ নিতে দেশি বিদেশি বিপদগামীরাও উঠে পড়ে লাগে। এসব নিয়ে আজকের আলোচনা কার আইন কার অধিকার। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত জনাব সৈয়দ মোয়াজ্জেম আলী, আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত জনাব A.H. মোফাজ্জল করিম এবং আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিম আলী কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিবেন। আমি জনাব সৈয়দ মোয়াজ্জেম আলী আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আপনি মানে একটি হাইপোথেটিক প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা আশা করব যে আন্তর্জাতিক মহল এই মুহূর্তের বাংলাদেশকে আসলে কিভাবে দেখে। মোটা দাগে গত কয়েকদিনের কিছু বিষয় যদি আমরা মাথায় রাখি, যে যেমন বাংলাদেশে জিহাদের ডাক দেওয়া প্রসঙ্গে আয়মান আল জাওয়াহিরির কথিত ভিডিও বার্তা, আহত প্রণীত স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীর উদ্ধার, যে কোনো বিষয়কে ধরেই রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহার এবং সেটাকে একটা প্রভাব বিস্তার করার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা, এবং এই বিষয়গুলি যদি আমরা মাথায় রেখে আসলে আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের রূপটা এখন কি? আমার মনে খালেদ, আপনার প্রশ্নের উত্তরটা আমি ওয়ার্ল্ড ব্যাংকের একটা কোটেশন দিয়ে স্টার্ট করি। তারা বলেছিল বাংলাদেশ ইজ অ্যান আনরিজলভড মিস্ট্রি। আমার মনে হয় উই স্টিল রিমেইন অ্যান আনরিজলভড মিস্ট্রি টু দি ইন্টারন্যাশনাল কমিউনিটি, বিভিন্ন কারণে। একটা কারণ হচ্ছে যে আমাদের এখানে বিভিন্ন টানা পড়েন সংঘাত, সারা বছর হরতাল অবরোধ সত্ত্বেও আমাদের দেখা যায় জিডিপি গ্রোথ রেট প্রায় 6%-এর কাছাকাছি দাঁড়ায়, যেটা কিন্তু প্রতিবেশী এই কোনো রাষ্ট্র বা আমাদের এই অঞ্চলে খুব কম সংখ্যক দেশই তা অর্জন করতে পারে। ইকোনমিক্যালি উই আর এ মিরাকল বেসিক্যালি। এত হরতাল এত কিছুর পরেও দেখা গেছে আমাদের গ্রোথ কিন্তু মোটামুটি প্রজেক্টেড গ্রোথের সাথে ছিল। এক্সপোর্টও কিন্তু মোটামুটি যেটা ডিমান্ড ছিল সেই ডিমান্ড মিট করতে পেরেছি এবং কয়েক জায়গায় আমরা টার্গেট এক্সিড করেছি। রাজনীতিকের দিকে যখন আমাদের দিকে দেখে তখন এটা আরেকটা মিস্ট্রি তাদের কাছে পিকচার আসে। সেটা হচ্ছে যে বাংলাদেশ ডেমোক্রেটিক প্র্যাকটিস ট্রেডিশনের তুলনায় অন্যান্য দেশের তুলনায় অনেক ফরওয়ার্ড লুকিং ছিল। ফর এক্সাম্পল, আমাদের পরে যারা ডেমোক্রেসির কথা বলেছেন, ভুটান, নেপাল ইত্যাদি, সেখানেও কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে এই ধরনের সহিংসতা দেখা যায়নি। কিন্তু বাংলাদেশে যে গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠা করার জন্য যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের গণতন্ত্র নিয়ে প্রায়শই আমরা একটা ক্রাইসিসের মধ্যে পৌঁছে যাচ্ছি, একটা কনফ্রন্টেশন মেন্টালিটি। এবং এইখানে দেখা যাচ্ছে এই কনফ্রন্টেশনের জন্য দেশের সুশাসন ক্রমশই ব্যাহত হচ্ছে, যার ফলে আপনি যে কয়েকটা কথা বললেন এগুলো সবগুলো সুশাসনের সাথে সংযুক্ত। যারা ক্ষমতায় আছে তাদের দায় এই ক্ষেত্রে আপনি কতটা দিবেন? যেমন আমি সর্বশেষ এই বিষয়টি নিয়ে আমি খুবই কৌতূহলী যে মানে স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী তিনি অভিযোগ করেছেন যে তিনি র্যাবের বিরুদ্ধে একটি মামলা করেছেন বলে তাকে এই দুর্ভোগ পোহাতে হয়েছে। তার 6 দিন তার কোনো খবর ছিল না, তিনি অপহৃত ছিলেন। আজকে তার বাড়ি থেকে অনেক দূরে তাকে একটি মানে খুবই নাজুক অবস্থা তাকে পাওয়া গেছে। এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখেন? খালেদ, যেহেতু আপনার সাথে আপনার অপোজিশন পার্টি বা যেই সরকারি যে অপোজিশন পার্টি হোক, যেহেতু আপনাদের সাথে কোনো ডায়ালগ থাকে না এবং আপনাদের একে অপরের সাথে কাজের সাথে সমন্বয়ে একে অপরকে কোনো মতেই অংশীদার করেন না, কাজে এটা জিরো সাম গেমের মতো হয়ে দাঁড়ায়। কিছুদিন পরেই দেখা যায় যে সরকারি দল থাকেন, তিনি একজন ক্যাবিনেট মিনিস্টারকে পর্যন্ত ড্রপ করতে উনি ভয় পান। কি জানি ক্যাবিনেট মিনিস্টারকে ড্রপ করলে যদি বিরোধী দল বা এটা কোনো অ্যাডভান্টেজ দেয়। অথচ আপনি চিন্তা করে দেখেন, যে কোনো দেশেই গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে ক্যাবিনেট রিসাফল একটা প্রক্রিয়া। একইভাবে সিভিল সার্ভেন্ট যাদের কথা আপনি অর্গানাইজেশনের নাম বললেন, একই অর্গানাইজেশন নিয়ে আপনি যদি দেখেন এর আগের সরকারের সময় একই কথা উঠেছিল অপারেশন ক্লিন হার্ট নিয়ে, যেগুলোতে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানেও আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে একটা কি যেন একটা অলিখিত একটা বারের মতো দেখতে পেয়েছিলাম আমরা, সেজন্য সেটাও বেশি আগায়নি। এখন আপনি অন্য থার্ড পয়েন্ট যেটা আপনি তুলেছেন সেটা নিয়ে কিছু বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশের তার একটা জেনারেল পরিচয় ছিল যে মডারেট মুসলিম কান্ট্রি। মডারেট ইন দ্য সেন্স যে এখানকার লোকেরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়, এবং এখানকার যে প্রধান দুটি রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ ও বিএনপি, তাদের ভোট ব্যাংক মোটামুটি 88% ছিল এবং তারা গত 4 নির্বাচনের মধ্যেই তারা অল্টারনেটলি এই দেশ রুল করেছে। কিন্তু পরবর্তী 2001 সালের পরে হয়তো আমরা দেখেছি জোট সরকারের একটা শরিক দল হিসেবে জামাতে ইসলাম এসে জোট সরকারে যোগদান করেছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত। কিন্তু আদালত যে মডারেট মুসলিম কান্ট্রি, এখন পর্যন্ত জনগণ কোনোদিনই কোনো ধর্মভিত্তিতে কোনো গঠিত রাজনীতির দলকে 5% থেকে 7%-এর বেশি ভোট দেয় না।
কিন্তু আমরা দেখেছি যে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েই থাকছে। আমরা আবার আসবো আপনার কাছে। আমি ডক্টর শাহদিন মালিক আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি জনাব এইচ মোফাজ্জল করিম আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশকে আসলে আন্তর্জাতিক মহল এখন কিভাবে দেখে, আমরা যদি গত কয়েকদিনের শিরোনামগুলি একটু মনে রাখি। বাংলাদেশ সবসময় আলোচনার মধ্যে থাকতে বোধহয় পছন্দ করে আমার মনে হয়, এবং সেই জন্য দেখবেন আপনি অন্য কোনো দেশ সম্বন্ধে এত বেশি কর্মকাণ্ড বা এত বেশি আলোচনা, আলোড়ন, উত্তেজনা ইত্যাদি সম্বন্ধে শোনা যায় না। বিশেষ করে উন্নয়নশীল দেশের কথা বলছি বা তৃতীয় বিশ্বের কথা বলছি, কিন্তু বাংলাদেশে একটা না একটা কিছু লেগেই আছে। আগে হতো যেটা, অর্থাৎ স্বাধীনতার পরে পরেই দেখতাম আমরা, সেই সময় ছিল সাইক্লোন, বন্যা, তারপরে দুর্ভিক্ষ হয়েছে এই দেশে, এবং তলাবিহীন ঝুড়ি টুড়ি এই সমস্ত আলোচনা হতো, খুব হতো। আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন খারাপ ছিল বটে, কিন্তু এমন আলোচনার মতো কিছু ছিল। এখন কি হয়েছে? এখন কিছুদিন চলল ক্রস ফায়ার, তারপরে এখন এটার নাম হয়ে গেছে বন্দুক যুদ্ধ। কারণ ক্রস ফায়ার ইংরেজি শব্দ, সবাই বুঝে টুঝে না বোধহয়, বাংলা শব্দ, আর তাছাড়া ফেব্রুয়ারি মাস, বন্দুক যুদ্ধ আলোচনা না হয়ে পারে। তারপরে এখানে আপনার আজকের বোধহয় কার আইন কার অধিকার, এটা নিয়ে আপনি আলোচনা করবেন। এটা একটা মস্ত বড় ব্যাপার। এদেশে সুশাসনের সোনার হরিণের পিছনে, সেই স্বাধীনতার পেছন থেকে পরে থেকে সব সরকারই ছুটছেন, মুখে মুখে অন্তত ছুটছেন, কিন্তু সুশাসন বলে কোনো জিনিস এদেশে নাই। অতএব এখানেই জবাব পাওয়া যায় যে কার আইন আর কার অধিকার। যারা আইন বানান তাদেরই আইন, তাদেরই অধিকার। সাধারণ লোকের জন্য এটা একটা রেয়ার কমোডিটি। পাওয়া যায় বটে, কিন্তু কিনতে হবে অনেক দাম দিয়ে, হলে পরে পাওয়া যায়। এদেশে আমরা 1990-এর গণ আন্দোলনের পর স্বৈর শাসনকে সরিয়ে দিয়ে, হটিয়ে দিয়ে, বিদায় করে দিয়ে, যদিও স্বৈর শাসনের হোতা যিনি, তিনি সশরীরে বর্তমান আছেন, এবং আল্লাহ তার হায়াত দারাজ করুক আরো, নাহলে এত অদ্ভুত অদ্ভুত জিনিস আমরা বাঙালি জাতি বঞ্চিত হবে প্রত্যেকদিন দেখা থেকে। সেই গণতন্ত্রের যে যাত্রা শুরু হলো, সেই যাত্রা এটা কিম্বুত কিমাকার ব্যাপার। কিছুদিন চলে, দেখা যায় হ্যাঁ গণতন্ত্রের মতোই মনে হচ্ছে। তারপরে দেখা যায় নির্বাচন আসতেছে, একটা হই হুলস্থুল, যেন নির্বাচনটাই যেন গণতন্ত্র। নির্বাচন যে কিছুই নয়, এটা সোপান মাত্র, সিঁড়ি মাত্র গণতন্ত্রের জন্য। সেটা ভুলে গিয়ে ওই নির্বাচন নিয়ে হইচই। আচ্ছা হোক হইচই, ভালো কথা, চিরকাল হয়ে আসছে বাংলাদেশ এই ভূখণ্ডে। কিন্তু এবার দেখা গেল গণতন্ত্রের নতুন একটা ডেফিনেশন, নির্বাচনেরও একটা নতুন ডেফিনেশন। নির্বাচন কাহাকে বলে? নির্বাচন হচ্ছে যে যদি 300 সিটের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে 153টাতে কোনো ভোট হবে না, ইহাই নির্বাচন, বিনা ভোটেই পাস করবে। নির্বাচনে কেউ অংশ না নিলে কি করা যাবে? প্রতিদ্বন্দ্বিতা যদি কেউ না করে তাহলে কি করা যাবে? হ্যাঁ, কেউ যদি না করে তাহলে আপনি পিছিয়ে দিতে পারেন, পিছিয়ে দিয়ে চেষ্টা করতে পারেন, এবং আপনি খোঁজ করে বের করতে হবে কোন আইনের আওতায় এটা আপনি পিছিয়ে দিবেন। নিশ্চয়ই এটা মানে নির্বাচন তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হওয়াটা তো আমাদের আইনের বাইরে না। এর আগেও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, নাম্বারের ক্ষেত্রে হয়তো এত হয় না, তাই বলে এত বেশি হয়েছে। প্রত্যেকবারই তো আপনার 5-7টা বা বেশি 3-4টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়। 153টা তাই বলে এটা কি গ্রহণযোগ্য হলো? না, সেটা গ্রহণযোগ্য না। কিন্তু আপনি, আমি খালি মেসালগুলো দিচ্ছি আর কি, আমি আন্ডারলাইন করছি, পয়েন্টগুলো ফ্ল্যাগিং করছি যাকে বলে আর কি। আপনার অথচ আবার পাশে পাশে দেখেন, আলোচনায় থাকবো না কেন, এই এত কিছু যে এত পঙ্গু অবস্থা, এত যে আপনার আমাদের এত অক্ষমতা বা এত দুর্গতি, এর মাঝখানে এই দেশের অর্থনীতি যেটা, এটা আরে তর উপর দিয়ে চলে যাচ্ছে। এটা দেখে তো উন্নত বিশ্ব বিস্মিত হয়ে যায় যে আমরা পারি না 3% 4% জিডিপি আমরা আর্ন করতে পারি না, আর এরা দেখা যাচ্ছে 6%-এর উপরে চলে যায়। বাংলাদেশের এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে একটা দক্ষ জনবল, এবং এই যে কোটি কোটি কৃষক, তারপরে লক্ষ লক্ষ শ্রমিক যারা বিদেশে যাচ্ছে, আর্ন করছে, তারপরে এই যে এদেশে যারা গার্মেন্টের যে মেয়েরা জীবনে কোনোদিন সেলাইয়ের মেশিন চোখে দেখে নাই, তারা যে এখানে আপনাকে স্বর্ণমুদ্রা এনে দিচ্ছে। জনাব মোফাজ্জল করিম, আপনি বলছেন যে বাংলাদেশের এই উন্নতিটাও একটা আসলে বিষয়। আমি একটু আইনের প্রশ্নে ডক্টর শাহদিন মালিক আপনার কাছে আসতে চাই যে আসলে আইন এবং অধিকার প্রশ্নে বাংলাদেশকে
আন্তর্জাতিক মহল যদি আমরা একটু দূর থেকে দেখি, তারা আসলে কিভাবে দেখে, মানে বাংলাদেশে কি আইনের শাসন চলছে, আইনের শাসন চলছে না, মানে কিরকম ভাবে দেখে, যা ইচ্ছা তাই চলছে, এরকম একটু দেখে কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে ওইটাই যেটা ওনারা বলছিলেন, এক কথা আমিও একমত যে বহির্বিশ্বে আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, এই মানে বিদেশে আপনিও হয়তো গিয়েছে, ওই যে বিদেশে বিলাত আমেরিকার দোকানে গিয়ে কাপড় কিনতে গেলে ওই যে মেড ইন উল্টিয়ে দেখলেই বাংলাদেশ। আর এটা এমন জিনিস যে সাধারণ যে ব্রিটিশ নাগরিক বা আমেরিকান বা জার্মান কাপড় টাপড় সবাই কিনছে, প্রায় সে মানে দেখছে যে বাংলাদেশের। তো এই অর্থনৈতিক দিক দিয়ে মানে অন্য যেগুলি কারণ আসলো যে আমরা এখন বিশ্বের কিছুটা নজর কেড়েছি না বললেও এটা আমলের মধ্যে এসছি। আর এখন ওরা হ্যাঁ এখানে সব এত কাপড় চোপড় হচ্ছে যে রেমিটেন্সের কথা এখন সারা দেশে বাঙালিরা ছড়িয়ে গিয়েছে, তারপরে ওই যে জাতিসংঘের ব্যাপার, আর তারপরে ওই যে সশব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রাও অনেক দেশ থেকে আমরা অনেক অ্যাচিভ করেছি। তো এই দিকে যখন তারা দেখছে যে হ্যাঁ একটা তো মোটামুটি ভালোই মনে হচ্ছে দেশটাকে। কিন্তু আপনি যেটা বললেন, আর যেটা আমার ওই যে আইনের শাসনে আবার তখন এটা হিসাব মিলছে না যে এই দিকে বোধহয় অগ্রগতি নাই বললেই চলে, আর নাই বললেই চলে, আর উল্টোটো হচ্ছে, মানে উল্টোটা এই ধরনের ক্রস ফায়ার। হ্যাঁ, এমন না যে দুনিয়া কোনো দেশে এরকম ক্রস ফায়ার হয় নাই, মানে হয় নাই, এমন অনেক দেশে হয়েছে, কিন্তু আমাদের তো ধরেন মোটামুটি এখন এটা পাক্কা 10 বছর হয়ে গেল, 10 বছর ধরে ক্রস ফায়ার চলছে। তো আর তারপরে ধরেন ওই যে এই ইদানিংকালে রাজনৈতিক আন্দোলনের যে সহিংসতা, এই দুটা, তারপরে কিছুটা ওদের দৃষ্টিতে যে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা যেগুলি হওয়ার কথা না, যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলি খুব আমার মনে হয় আন্তর্জাতিক দৃষ্টিতে খুব ভয়াবহ মনে হয়। আমার এখানে সবচেয়ে বড় কথা যেটা মনে হচ্ছে যে আমাদের এতদিন বাংলাদেশের রাজনীতিতে সহিংসতাটা ছিল না, এখন ইদানিংকালে যেই কারণে হোক, কার দোষ কার গুণ সেটা না, রাজনীতিতে সহিংসতা চলে আসছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ওই দুই ভাগ যদি করি, একটা হলো সুশাসনের ভাগ আর একটা হলো অর্থনৈতিক উন্নয়নের ভাগ। তো অর্থনৈতিক উন্নয়নের দিকে আমরা হয়তো আমাদের একটা পজিটিভলি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু সুশাসন, এখানে আইনের শাসন, এই র্যাব ইত্যাদি এসব মিলে অপরাধ সহিংসতা। এখানে আপনাকে একটু আমি আমার একটু জানতে চাইছি যে এই যে সুশাসনের অভাবটা দেখা যাচ্ছে, এটা কি আসলে বাংলাদেশটা আনম্যানেজেবল দেশ, নাকি এই সুশাসনের জন্য আমরা রাজনীতিবিদ, আমলা, সাবেক আমলা, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাইকে দায়ী করতে পারবো? মানে এটার কি মনে হয় যে বাংলাদেশটাকে আসলে, কারণ আমরা তো বিভিন্ন রকম শাসন দেখেছি, আমরা 2007-08 যদি দেখি একটা অরাজনৈতিক সরকারকেও দেখেছি, তারাও যে খুব ভালোভাবে দেশটি সামলেছে সেরকম কথা তো আমরা বলতে পারি না, বরং তারাও অনেক লেজে গোবরা অবস্থা করে ফেলেছিল অনেক ক্ষেত্রে। আপনার কাছে কি মনে হয়, আপনার বিশ্লেষণ? এখানে আমার মনে হয় যে ধরেন এই যে এই সব পিপিআরসির কালকে না পরশু যে প্রতিবেদনে যেখানে রাজনীতিবিদের অনাস্থা, আমার যেটা মনে হয় মেইন কারণই হতো যেই কারণেই হোক না কেন, হয়তো আমরা আমাদের রাজনীতিবিদদের কাছে যে ধরনের রাজনীতিবিদ প্রত্যাশা, ওই ধরনের রাজনীতিবিদ হয়তো এখন আমরা পাচ্ছি না, ফলে ওইখানেই ঘাটতিটা সবচেয়ে বেশি। আর ওখানে ঘাটতি হলে তার একটা খারাপ ফল, মানে ধরেন এই দেশে অন্যভাবে দেখতে গেলে এটা সরওয়ার্দী, শেরে বাংলা, বঙ্গবন্ধু, ওই ধরনের বড়মাপের তাজউদ্দিন, ওই ধরনের রাজনৈতিক নেতার দেশ এক অর্থে। ওই তুলনায় এখন বোধহয় আমাদের রাজনৈতিক নেতাদের মান, দক্ষতা এখানে সবচেয়ে ঘাটতি পড়েছে, এবং এইটার প্রতিফলন অন্যান্য সব জায়গায় হচ্ছে। মানে ধরুন অর্থনৈতিক কর্মকাণ্ডটা রাজনীতিবিদের থেকে ওখানে ব্যবসায়ীদের উপর ডিপেন্ড করে, বা যারা এন্টারপ্রেনার তাদের উপর ডিপেন্ড করছে, ওখানে হয়তো এই ঘাটতিটা অনেক কম, ফলে ওখানে সাফল্যটা বেশি হচ্ছে। কিন্তু রাজনীতিবিদের ঘাটতি বেশি বলে এইখানে অন্য কাজগুলিতেও ঘাটতি হচ্ছে। আর আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল অনেক সময় হয় না, ধরেন যে কথা শুনতে একটু খারাপ লাগবে, বাট যে 8 পাস, তার কাছে আইএ পাস লোক একটা অনেক বড় বিদ্যার লোক, বা বিএ পাস, আর বাপরে বাপ যে 8 পাস। কিন্তু আজকালকার দুনিয়ায় ওই 8 পাসকে দিয়েও চলে না, বা বিএ পাসও সাংঘাতিক বিদ্যান। তো যেটা হচ্ছে রাজনীতিকে, যেহেতু ওখানে একটা ঘাটতি আছে, তারা হয়তো কোন কাজের জন্য কোন যোগ্য লোক দরকার ওইটা হয়তো তারা ঠিকমতো নির্ধারণ করতে পারছেন না। মানে আমাদের, আমি আরো ক্রুডলি বলি যে গত কয়েক বছরে, এখন গত 10 বছর 12 বছরে ধরেন আইনের জগতে, এখন গত 10 বছর 12 বছরে ধরেন আইনের জগতে যাদের কোনো পারদর্শিতা নাই, তারাই কিন্তু দু একটা ব্যতিক্রম বাদ দিয়ে একের পর এক গত 10-15 বছর ধরে আইনমন্ত্রী হয়ে আছেন। আইনমন্ত্রী হওয়া উচিত তার যে পুরা আইনের জগৎটা সম্পর্কে ধারণা থাকে, অর্থাৎ আইনে কোনো পারদর্শিতা, টেকনিক্যাল সাবজেক্টগুলিতে পারদর্শিতা দরকার।
কিন্তু ওখানে ধরেন আমাদের এই যে যেটা আমি বলছি যে দক্ষতা সমর্থর অভাব এইসব জায়গায় খুব প্রতিফলিত হচ্ছে। ডক্টর স্বাধীন মালিক, আপনি কি শুধু আইনমন্ত্রীর কথা বলছেন না মানে আমি মানে আইনের সাথে? কারণ আইনমন্ত্রী হিসাবে আমরা এর আগে যাদেরকে পেয়েছি তাদের মধ্যে ব্যারিস্টার শফিক আহমেদ ছিলেন, এখন আনিসুল হক আছেন, তার আগে ব্যারিস্টার মওদুদ আহমেদকে পেয়েছি, তার আগে ব্যারিস্টার মনিরুল হোসেনকে পেয়েছি, তার আগে আমরা ব্যারিস্টার জমরুদ্দিন সরকারকে পেয়েছি, নানা ধরনের মানুষকে আমরা পেয়েছি। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। আমি যে জায়গাটায় আপনাকে প্রশ্নটা করেছিলাম সেইটা আবার আমি একটু জনাব মোয়াজ্জেম আলী আপনার কাছে জানতে চাই যে আমরা রাজনীতিবিদদের কথা বলি, কিন্তু বাংলাদেশের সুশাসনের প্রতিষ্ঠায় আমলাদের ভূমিকা কতটা প্রশ্নবিদ্ধ আমরা করতে পারবো 1971 সাল থেকে আজ পর্যন্ত। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। আমি এই সুশাসন প্রতিষ্ঠায় মানে আমাদের যারা সরকারি কর্মকর্তা ছিলেন, সিনিয়র সরকারি কর্মকর্তা ছিলেন, আমলা যাদেরকে আমরা বলি সম্মান করে, তাদের ভূমিকাটা একটু জানতে চাইছিলাম। খালেদ, আমি বলবো কি, আমি পাকিস্তান ফরেন সার্ভিসে যোগদান করেছিলাম 1968 সালে। এখন আমার করিম ভাই আছেন, উনি 1966 সালে জয়েন করেছেন। আমরা একসাথে বহু জায়গায় কাজও করেছি। তো যখন পাকিস্তান আমরা যোগদান করি, সেখানকার আমলাদের ব্যবহারের কোড অফ কন্ডাক্ট এবং সরকারের সাথে তাদের একটা রিলেশনশিপ ছিল, সেটা কিন্তু আমরা 72 পর থেকে তার যথেষ্ট অবনতি হতে দেখি। তবে 1990 সালের পরে যেভাবে দলীয়করণ হয়েছে, এই ধরনের দলীয়করণ কিন্তু আমরা পাকিস্তানের আমি বিরতির সময় যে কথাটি বলছিলাম সেই কথাটাকে আবার আপনাদের অনুমতি নিয়েই বলি। সেই সময় আপনারাই সবচেয়ে সিনিয়র সরকারি কর্মকর্তারা, আপনারাই কি সেইটি হতে দিয়েছেন বা আপনারাই কি সেটির অনুঘটক হিসেবে কাজ করেছেন? অবশ্যই দুই একজন ব্যতিক্রম আছেন, কিন্তু তো বেশিরভাগই কি এই কাজটি আপনারা করেছেন, আপনারাই করেছেন? বেশিরভাগ তো ডেফিনেটলি এটা কাজটি করেন নাই, এটা আমি বলতে পারি। কিন্তু দলীয়করণ হলে তো আপনাদেরকেই দলীয় দলে নিতে টানতে হয়েছে। দলে টানটা শুরু হয়েছে বিকজ তার মধ্যে কিছু কিছু অতি উৎসাহী লোকজন যখন দেখলেন যে রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের দলীয়করণের পক্ষপাতী তারা রিওয়ার্ড দিবেন, তখন কিছু কিছু সিভিল সার্ভেন্টরা এখানে কম্প্রোমাইজ করেছেন। এই সময় কোনো অবজেক্ট মানে আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। যদি রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতেন যে উই আর 100% নিউট্রাল এবং আপনার পারফরমেন্স তারা বলবেন না, তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, তার কারণ মোয়াজ্জেম তো বেশিরভাগ সময় বিদেশে ছিলেন, সেই জন্য আপনার কাছে আমি সচিবালয়ে ছিলেন মাটির সঙ্গে একেবারে চাকরিতে ঢোকার পরে থেকে। আচ্ছা, আমি বলি তোমাকে, স্বাধীনতার পরে যখন দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু সরকার দেশে প্রতিষ্ঠিত হলো, তখন থেকে একটা প্রবণতা দেখা গেল। এটা কোনো মানে কোনো দলকে বা বঙ্গবন্ধুকে কোনো প্রশ্নই আসে না, কাউকে আমি দোষারোপ করে বলছি না, কিন্তু এটা ট্রেন্ড হয়ে গেল। প্রথমেই একটা বিভাজন সৃষ্টি হয়ে গেল, কারা মুক্তিযুদ্ধ করেছিল, কারা মুক্তিযুদ্ধ করে নাই। নাও যে কোনো কারণেই বিভাজন হোক না কেন, বিভাজন হলে পরেই কিন্তু তারপরে দলীয়করণ ইত্যাদি ইত্যাদি এসে যায় আস্তে আস্তে। এরপরেটা হলো কি, এরপরে খোঁজাখুঁজি আরম্ভ হলো, একটা প্রাইভেট সেক্রেটারি লাগবে। আচ্ছা, এই প্রাইভেট সেক্রেটারি খুব ভালো এফিশিয়েন্ট, সৈয়দ মোয়াজ্জেমকে পিএস করতে পারেন চোখ বুঝে, কিন্তু না, ও কোন দল করতো, এই কোন দল করতো, এটা আরম্ভ হলো। কোন দল কোথায়? ইউনিভার্সিটিতে কোন দল করতো। এই যে শুরু হলো, এটা চলতে 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 এটা এমন আকার ধারণ করলো, স্বৈরাচার যখন এসে গেল দেশে 82 সালে, এই এরশাদ সাহেব নাজিল হলেন। এরশাদ সাহেব নাজিল হওয়ার পর এটা আরো মাথাচাড়া দিয়ে উঠলো, এই জন্যে যে তখন আর কোনো এরশাদ সাহেব তো আর কোনো মুসলিম লীগও করতেন না বা অন্য লোক দলও করতেন না, আওয়ামী লীগ বা কিছুই করতেন না। তিনি কি করলেন, তিনি কিছু স্তাবক শ্রেণীর আমলা জোগাড় করতে চাইলেন, এবং আমলারা তো অত্যন্ত বুদ্ধিমান, আমি যেমন বা ও যেমন, আমরা খুবই বুদ্ধিমান, খুবই ক্ষুরদার বুদ্ধি আমাদের, আমরা চট করে বুঝে ফেলি বস কি চাইতেছেন কিরকম। অতএব তখনকার G10 এর কথা কেউ ভুলে যায় নাই, গ্রুপ অফ 10, G10, এরা গিয়ে সলা পরামর্শ দিয়ে তাদের সুবিধা আদায় করার জন্য কিন্তু সব এইটারই একেবারে চরমে পৌঁছে, ক্লাইম্যাক্স পৌঁছে গেল 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। 21 বছর পর যখন ক্ষমতায় আসলেন, তখন বা তার আগে থেকেই, নির্বাচনের আগে থেকেই, এমনকি আমি এখানে বলবো না, কিন্তু আমাকে যদি একান্তে জিজ্ঞেস করা হয় বা আমার লেখনীর মধ্যে এসছে, আমার অটোবায়োগ্রাফির মধ্যে এসছে, সেই 90-এর সময়ও যখন এরশাদের পতন হচ্ছে, স্বৈরাচারের পতন হচ্ছে, তখন থেকে দলীয়করণ শুরু হয়ে গেছে। কে কোন দিকে যাবে, কে বিএনপি পন্থী হবে, মানে বেগম খালেদা জিয়ার দিকে যাবে, বা কে শেখ হাসিনার দিকে যাবেন। এবং একটা কথা চাউর হয়ে গেল
যে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় আসতেছে, যাকে সেটা অবশ্য অন্য কথা যে 90-এর নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারে নাই, কিন্তু 96-এ আমরা গিয়ে একটা মঞ্চ বানিয়ে ফেললাম, জনতার মঞ্চ। এই সর্বনাশটা করা হলো কিন্তু একেবারে চরমে, মানে শেষ পেরেকটা কফিনের মধ্যে ঠুকে দেওয়া হলো। জনতার মঞ্চের এই জায়গায় একটু আমি স্যার আপনাকে একটু থামাই এই পর্যায়ে। আমি একটু ডক্টর শাহদিন মালিক আপনার কাছে জানতে চাইবো, যে প্রশ্নটা আপনার কাছে করা হয়েছিল, আবার আপনার কাছে ফিরে আসি, যে এই সুশাসন প্রতিষ্ঠায় যারা সরকারি কর্মকর্তা ছিলেন, শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ছিলেন, আমাদের দুজন সাবেক সচিব আছেন আমাদের মধ্যে, তাদের ভূমিকাটাকে স্যার আপনি কিভাবে দেখেন? এখানে যেটা হয়েছে আমার মনে হয় যে ওই যেহেতু যারা মন্ত্রী, রাজনীতির যারা নেতৃত্বে ছিলেন, এখন একজন যত বড় আমলাই হোক না কেন, মানে ওই ক্ষমতার ইয়েতে তো রাজনীতিবিদ তো তাদের উপরে, রাজনীতিবিদকে এটা পরামর্শ দিতে পারে, হয়তো এটা বলতে পারে এটা করা উচিত, এটা করা উচিত না, কিন্তু আলটিমেটলি তো ক্ষমতা তো রাজনীতিবিদদের আছে। মন্ত্রী যখন আমাদের এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হলো, এখন 50 জন মন্ত্রী, এখন তারা যদি না শুনেন বা তারা যদি অন্য বিবেচনায় কাজ করেন, হ্যাঁ এটা বলছেন যে এটা কেউ নিশ্চয়ই অনেক আমলারা সুযোগ নিয়েছে, কিন্তু আলটিমেট কন্ট্রোলটা তো হলো রাজনীতিবিদদের কাছে, তার কাছে থেকেই আসছে। ওই যে আমি মন্ত্রী, আপনি একটু আগে আইনমন্ত্রীদের কথাই বলি, হ্যাঁ ঠিক আছে, ব্যক্তিগতভাবে তারা দক্ষ থাকতে পারেন, ছিলেন অনেকেই, মানে ভালো আইনজীবী ছিলেন, কিন্তু যে গত 20 বছরে যদি আমাদের আইনের জগতে সংস্কার দেখি, তাহলে কিন্তু ওই মাজদার হোসেনের রায়ের, সুপ্রিম কোর্টের রায়ের ফলে পৃথকীকরণ হয়েছে, এছাড়া কিন্তু কোনো বড় সংস্কার কিছুই হয়নি, বরং আইনের জগতে সব প্রতিষ্ঠানগুলি কিন্তু নাজুক হয়েছে। মানে এটা মানে যে বিচার প্রার্থী দৃষ্টিভঙ্গি থেকে, যে যতদিন যাচ্ছে মামলা তার একটা রায় পেতে সময় তত বেশি লাগছে, খরচ বাড়ছে, ফলে তার দৃষ্টি থেকে তো কোনো সমাধান হয় নাই। আর সে দেখছে যে ওই যে আইন বহির্ভূতভাবে কাজকর্মগুলি দেশে বাড়ছে, অতএব অনেক মন্ত্রী হয়তো ব্যক্তিগতভাবে ভালো হয়তো আইনবিদ ছিলেন, কিন্তু তার কাছে যে আমাদের প্রত্যাশা, ওই প্রত্যাশা অনুযায়ী তো কিছু ডেলিভারি হয় নাই, এবং এই ডেলিভারিটা কিন্তু আমার মনে হয় আমলাদের থেকে রাজনৈতিক নেতৃত্বই এটা কন্ট্রোল বেশি করে। ডক্টর শাহদিন মালিক, এখানে একটি কন্ট্রোলের প্রশ্নে একটি তর্ক আছে যে আমাদের সংবিধান যে 3টি স্তরে বিভক্ত, যে জুডিশিয়াল, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, তো সেই এক্সিকিউটিভদের বস এবং লেজিসলেটিভদের, মানে এক্সিকিউটিভদের বস যে কখনো হওয়া যায় না আমলাদের পক্ষে, সেইটাও কি একটা দুর্বলতা কিনা, যে আমলারা কখনোই চিফ এক্সিকিউটিভ হন না, মানে এক্সিকিউটিভ বিভাগের তো না বটেই, এবং একটা মন্ত্রণালয়েরও হন না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে তো তারাই চিফ এক্সিকিউটিভ থাকে। আগে ছিল, চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জটার ক্ষেত্রেও তো আমলারা কোনো বাধা দিলেন না, তারা উৎসাহিত করলেন না, ওইটাই আমি বলছি। ফলে কি ওই ক্ষমতা, চিফ এক্সিকিউটিভ ক্ষমতা এখন মন্ত্রীরা বেশি এক্সারসাইজ করছেন। আমি দেখছিলাম যে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলছেন যে অ্যাবসলিউট পাওয়ার যেরকম করে মানুষকে করাপশনের দিকে নিয়ে যায়, কোনো পাওয়ার না থাকলে কিন্তু আরো বেশি করাপশনের দিকে নিয়ে যায়। ওনার কথাটার হচ্ছে অনেকটা এরকম। আমরা নিজেরাই এটা কি ঠিক করে নিলে নিজেদের গা বাঁচানোর জন্য, যে না তারা কোনো দায় দায়িত্ব নিবেন না, চিফ এক্সিকিউটিভ হিসেবে মন্ত্রণালয়ের চিফ এক্সিকিউটিভ তারা থাকবেন না। কিন্তু আইন করে যদি সমস্ত ক্ষমতার শীর্ষ ব্যক্তি করে দেওয়া হয় মন্ত্রীকে, সেখানে সচিব বেচারার কিছু আর করার থাকে না। সচিব যেটা করতে পারেন, তার বিবেক বুদ্ধি মতো, জ্ঞান মতো, তার বিদ্যা বুদ্ধি মতো তিনি হয়তো একটা পরামর্শ দিতে পারেন, সাজেশন সে লিখিতভাবে দিতে পারেন, মুখে বলতে পারেন, সভা সমিতি বলতে পারেন, আলোচনার মধ্যে বলতে পারেন, কিন্তু সেটা যদি মন্ত্রী গ্রহণ না করেন, হি ইজ ওভার রুলড। বড় জোর যদি খুব বেশি, যদি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়, তাহলে এই বিষয়টা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত হবে, আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হবে। কিন্তু 90% ক্ষেত্রে দেখা যায় মন্ত্রণালয় বিষয়টা শেষ হয়ে যাচ্ছে, এবং মন্ত্রী যে সিদ্ধান্ত দিচ্ছেন সেটাই হচ্ছে গিয়ে ফাইনাল ওয়ার্ড। আর মন্ত্রী দিচ্ছেন বেশিরভাগ, অনেক সময় দেখা যায়, বেশিরভাগ বলবো না, অনেক সময় দেখা যায় অন্য কোনো দৃষ্টিকোণ থেকে, ঠিক জনস্বার্থে যে দিচ্ছেন তা একদম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন সিভিল সার্ভেন্টের যে ক্ষমতা ছিল সেটা ওভার দি পিরিয়ড অফ ইয়ার্স কন্টিনিউয়াসলি ইরোড করা হয়েছে। আপনি বলতে পারবেন সিভিল সার্ভেন্টরা কেন কালেকটিভ ওয়েতে প্রোটেস্ট করেন। ফর এক্সাম্পল, মিনিস্ট্রি অফ এনি মিনিস্ট্রি ইন দি গভর্নমেন্ট ইজ হেডেড বাই এ সেক্রেটারি। He was the chief executive officer. For the first 20 years of this country, there was no problem at all. He was the chief executive officer. এখনো আমাদের মিনিস্ট্রির যে বাজেট আছে, সেই বাজেট কন্ট্রোল করার কথা সেক্রেটারি, নট মিনিস্টার। মিনিস্টার ইজ অনলি ফর পলিসি মেকিং, থিওরিটিক্যাল। এটাকে চেঞ্জ করে মিনিস্টার্স হ্যাভ বিকাম চিফ এক্সিকিউটিভ অফিসার, নাম্বার 1। নাম্বার 2 হয়েছে আমাদের যে প্রমোশন করার যে কমিটি ছিল,
that is to be headed by the 3 secretaries, establishment secretary, cabinet secretary and the secretary of the ministry. সেটা এখন চেঞ্জ করে করা হয়েছে মন্ত্রী পর্যায়ে কমিটি হবে। তারপরেও সেটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভেল না, এই কমিটির যে প্রপোজাল আছে সেটা হেড অফ গভর্নমেন্টের কাছে যাবে ফর ফাইনাল অ্যাপ্রুভেল, এবং সেই ফাইনাল অ্যাপ্রুভেল যদি না আসে তাহলে সেই কমিটি কোনো প্রশ্নও করতে পারে। ডক্টর স্বাধীন মালিক, তাহলে কি আপনি আমাদের একটু সাহায্য করবেন? তাহলে কি মানে আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, তাহলে কি আবারও এই ক্ষেত্রে সব ক্ষমতা একটি জায়গায় আবার কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে কিনা? ইভেন যিনি প্রমোশনের কথা বললেন, মন্ত্রণালয়ের স্বাভাবিক পদোন্নতির ব্যাপারটিও যদি আসলে ওইখানে চলে যায়, তাহলে সেটা আসলে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে বা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটা সহায়ক হয়? বিশেষ করে যেখানে যারা মোফাজ্জল করিম দলীয়করণের কথা বলছিলেন, তাহলে তো দলীয়করণ না হওয়ার আর কোনো উপায় থাকে কিনা সেটি নিয়ে যদি আপনি একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। ডক্টর স্বাধীন মালিক, আমরা যে সুশাসন প্রতিষ্ঠায় আমলাদের ভূমিকা সম্পর্কে জানতে চাইছিলাম, ওনাদের কথা শুনেছি। আপনার এখন যেটা মানে কি বলে না, আমি আমলাও না রাজনীতিবিদও না, বাইরে থেকে দেখছি। আমি ওইভাবে দেখতে পারি যে হ্যাঁ, যেভাবে একটা সিস্টেম চলছিল, এখন রাজনীতিবিদরা হয়তো এক পর্যায়ে এসে মনে করেছেন যে তারা আরো ঘনিষ্ঠভাবে সম্পৃক্ততা হলে প্রত্যেকটা জিনিসে প্রমোশনে হোক, ট্রান্সফারে হোক বা এইভাবে ক্ষমতা নিয়ে তারা কাজ করলে হয়তো কাজটা ভালো হবে, কথা হয়তো ওই ধারণা থেকে। তো এখন এই 15-20 বছরের অভিজ্ঞতাতে যদি আমরা এখন দেখা যাচ্ছে যে এতে ফলটা ভালো হয়নি, অতএব আমি বলবো যে তাহলে ওই ক্ষেত্রে এটা পুনর্মূল্যায়ন করা দরকার। আর হয়তো আমাদের বেশ কিছুদিন তো এইসব মানে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি এগুলি বেশ অনেকদিন হয় নাই, এবং এই মাঝখানে যেই পরিবর্তনগুলি হয়েছে অর্থাৎ রাজনীতিবিদ, মন্ত্রী, ওনাদের যে ক্ষমতায়ন হয়েছে, তো এখন বোধহয় এটা একটু পুনর্মূল্যায়ন করে, আর আমরা তো সুশাসন যেহেতু ভালো হচ্ছে না, অতএব এই পরিবর্তনগুলি যে ভালো হয় না, এটা তো এক কথায় বোধহয় এই ধরনের একটা উপসংহারে না আসলেও মানে এই ব্যাপারে মনে হয় যে এই যেই নতুন এক্সপেরিমেন্ট হয়েছিল এটা ভালো ফল দেয় নাই। অতএব এটা মানে পিছনে আগের জায়গায় ফিরে যাওয়া উচিত কিনা, মানে সেক্রেটারিদের আবার ওই চিফ এক্সিকিউটিভ অফিসার বানানো উচিত কিনা, বা এইসব কমিটিতে রাজনীতিবিদদের একটা তো ধরেন যেটা খুব বেশি কথা উঠছে যে স্কুল কলেজ, যেটা বলা হয় যে এমপি সাহেবদের ওই স্কুল কলেজ ম্যানেজমেন্টে সম্পৃক্ত হওয়ার ফলে কিন্তু স্কুল কলেজগুলিরও অবস্থা মানে অবনতি হয়েছে। কিছু বলতে চাই এই প্রসঙ্গে, আমি একটু খালি বলতে চাই, আমার খুব সংক্ষেপে যদি একটু বলেন স্যার, আমাদের আরো প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে, আমার অভিজ্ঞতা থেকে বলি। জি, প্রথম কথা হচ্ছে কি, এটা যে এই অবক্ষয়টা যেটা শুরু হয়েছে, এটা স্বাধীনতার পরে খুব বেশি দ্রুত ছড়িয়ে পড়েছে। এর মেইন কারণ হলো রাজনীতিবিদই বলেন আর সরকারি কর্মচারী বলেন, যেই বলুন না কেন, এদের মধ্যে একটা উদগ্র একটা আকাঙ্ক্ষা দেখা গেল হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার, টাকা বানানোর। পাকিস্তানি আমলে টাকা বানানোর এই প্রবণতাটা ছিল সবসময়, কম বেশি ছিল, এত বেশি ছিল না, কারণ স্কোপ এত বেশি ছিল না। এখন স্কোপ পেয়েছে, এখন লাইসেন্স, পারমিট, এখন প্রজেক্ট, টাকা পয়সার এই সমস্ত খেলা। এই যে দুর্নীতি যে ছড়িয়ে পড়েছে, যে কারণে এই অবক্ষয়টা হয়েছে, সুশাসন বিতাড়িত হয়েছে। যে জন্যে আমি বলবো সুশাসন যে এখন নির্বাসিত, তার কারণ দুর্নীতি ক্যান্সারের মতো একেবারে সর্বপর্যায়ে, এবং এটাকে সায় দেওয়া হয়েছে উপর থেকে, একেবারে নিচ পর্যন্ত সব ঠিক আছে বানিয়ে নিক না, তাতে কি এরকম একটা ইয়ে এসে গেছে। আইন আছে, আইনের প্রয়োগ নাই, এটাই হচ্ছে কি এই দেশের সবচেয়ে বড় কথা। আইন আছে, আইনের প্রয়োগ। আমি একটু অন্য প্রসঙ্গে যাব। এই আপনি একটা লাইন এড করব। জি, এড করতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই দেশে আজকে প্রায় আমরা নিউট্রাল লোক খুঁজি, নির্বাচনকে পরিচালনা করবেন নিউট্রাল লোক খুঁজি। এই নিউট্রাল লোক কিন্তু সিভিল সার্ভেন্টরা ছিলেন, তারাই 1954 সালে নির্বাচন করেছিলেন। আমার বাবা চাচার সিভিল সার্ভেন্ট ছিলেন, তাদের উপর কোনো রাজনৈতিক প্রভাব ছিল না। সেখানে ভোট দেওয়া হয়েছে, ভোটে যিনি জিতেছেন উনি ক্ষমতায় এসেছেন। 1970-এর নির্বাচনে আমরাই করেছি, এবং সেখানে কোনো রকম কোনো রাজনৈতিক প্রভাব ছিল না, সেজন্য মুসলিম লীগ হেরে গেছিল। 1970-এর নির্বাচনে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না, কাজেই সেখানেও যে দল জিতেছেন সেই দলই জিতেছেন। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ ডক্টর স্বাধীন মালিক, আপনি যদি একটু যুক্ত করতেন যে এত যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্য সরকারের কথা বলা হয়, সেটা আসলে প্রশাসনের উপর আমাদের অনাস্থা থেকে এবং এই দলীয়করণের জায়গা থেকে। অবশ্যই, কারণ এখন শুনলে আশ্চর্য লাগবে, যতদূর মনে পড়ে 1954 সালে নির্বাচন, যেখানে যুক্তফ্রন্ট মানে বিরোধী দল কত বোধহয় মানে কত 230টা সিটের মধ্যে 220টা সিট জিতেছিল। ওই নির্বাচন কিন্তু পরিচালনা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই সময়। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন পরিচালনা করবে
শুনলেই তো আমরা আটকে উঠবো, কিন্তু ওই হ্যাঁ যে ওই যে না, নিউট্রাল মানে কারণ ওইটা যদি কথা হতো নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, কারো কোনো মনের মধ্যে এটা নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারতো না। আমি একটা অন্য বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে আপনি যদি বলেন যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য দেশে আমলাদের অবসর পরবর্তী জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার হারটা কি এরকমই, মানে তারা রাজনীতিতে আসেন এত র্যান্ডমলি এরকম, আপনি যে নিউট্রালিটির কথা বলছিলেন? দেখেন, এটা কিছুটা পরিবর্তন হয়েছে, এখানে আমি সেটা স্বীকার করতেই হবে। সেটা হচ্ছে যে প্রথমত নির্বাচনের মানে বর্তমান পরিস্থিতির আগে নির্বাচনের বা অন্য কোনো যে আমরাই নিয়োজিত থাকতেন চাকরিতে, যখন অবসর নিতেন তখন এটা অবসর যাপন করতেন, এবং সবাই কিন্তু সবাই ঢাকা শহরে থাকতেন না, যার যার জেলা শহরে যেতেন, সেখানে বিভিন্ন রকম সমাজ কল্যাণ এবং অন্যান্য বিষয়ে তারা জড়িয়ে পড়তেন। বর্তমানে সেন্ট্রালাইজেশনের যুগে কেউ রিটায়ারমেন্টের আগে বা পরে কোনো স্টেজে ঢাকা কেউ ছাড়েন না, সবাই এখানে ঢাকায় থাকতে হয়। ঢাকায় যেহেতু থাকেন, কাজে সেখানে থাকার জন্য বিভিন্ন রকম কসরত চলে, কেউ কেউ কোনো কমিটির চেয়ারম্যান হন, কেউ কেউ রাজনৈতিক পার্টিতে যোগদান করেন। জনাব মফিজুল করিম, আপনার কি মনে হয় যে আপনি অবক্ষয়টা শুরু পরে হয়েছে সেটা আপনি বলছিলেন, কিন্তু আমরা দেখেছি যে সেই সময়কারও অনেক আমলাই পরে আবার রাজনৈতিক দলে যোগ দিয়ে, আমরা এম কে আনোয়ারের কথা বলতে পারি, মহিউদ্দিন খান আলমগীরের কথা বলতে পারি, এরকম অনেক নাম। আপনি মফিজুল করিমের কথা বলেন, আপনার কথাও বলতে পারি, আপনি সামনে আছেন সেই জন্য। মানে এইটার কারণটা কি, মানে এইটা কি মানে আমলারা রাজনীতিতে আসছেন সেটা কি ভালো না খারাপ বাংলাদেশের তুলনায়? রাজনীতিতে কারো আসা না আসা এটা তার একটা মৌলিক অধিকার, কেমন? এখানে তো কোনো বাধা তো সংবিধানের মধ্যে নাই যে সরকারি চাকরি করলে পরে আর করা যাবে না। এবং মেধাবী লোক যদি কেউ হয়, দক্ষতা যদি তার থাকে, সৎ যদি হয়, তাহলে তো সেরকম লোকের দরকার আছে। শারীরিক দিক থেকে যদি সক্ষম হয়, দরকার আছে। একজন এম কে আনোয়ার বা একজন মহিউদ্দিন খান আলমগীর যদি সৎ হন, অবশ্য হলফনামা বাদ দিয়ে বলছি, যদি সৎ হন, তাহলে পরে অসুবিধাটা কোথায়? আসুন না, এসে দেশ সেবা করুন, তাদের অভিজ্ঞতা নিয়ে তারা করুন, এটা ভালো আছে, ভালো কথা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোন কোন দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোন সবাই না, কোন প্রাক্তন আমলা গিয়ে বদনাম করে ফেলতেছেন। তাদের না আসলেই ভালো হতো। আপনার কাছে দীর্ঘ সময় বিষয় আলোচনা হয়েছে যে অবসর পরবর্তী জীবনে বিচারকদের অন্য পদে যোগদান করেনি, আপনি সরকারি কর্মকর্তাদের বা যারা সুশাসনের সাথে সম্পৃক্ত তাদের অবসর পরবর্তী জীবনের ভূমিকা নিয়ে আপনি কি মনে করেন? না, বিচারকদের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন। তাদের ব্যাপারে যেই নিয়ম, এটা অন্যদের ব্যাপারে প্রযোজ্য করা বোধহয় ঠিক হবে না। মানে এটা সিম্পল কারণ হতে পারে, আগে যখন যেই বয়সে ধরেন আমাদের যে গড় আয়ু তো বেড়ে গেছে, আগে যেই বয়সে রিটায়ার করতেন ওই বয়সের লোকের অ্যাকচুয়ালি কার্যক্ষমতা, শারীরিক ক্ষমতা কমে যেত। কিন্তু এখন ধরেন আজকালকার ইয়েতে 57 বছর, এখনও 59 হয়েছে 2 বছর হয়ে, 57 বছর এখন যেহেতু গড় আয়ু বেড়েছে, একটা লোকের কাজ করার সক্ষমতা আরো অনেক বেড়েছে। আমার প্রশ্নটার প্রেমিসটা হচ্ছে এই জায়গায় যে 57 বছর বয়স পর্যন্ত যে লোকটি সরকারি চাকরিতে থাকলেন তিনি তো আসলে রাজনীতিবিদ নন, রাজনীতির সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি 57 বছর বয়সে কি একটি নতুন জীবন শুরু করবেন শূন্য, তার ক্যারিয়ারে শূন্য অভিজ্ঞতা থেকে? তিনি তো চাইবেনই অবসর নেওয়ার আরো 5 বছর আগে থেকে সেটি শুরু করতে। না, ওখানে যেটা হচ্ছে যে এখন ওরা রাজনীতিতে জয়েন করে রাজনীতিতে কি ধরনের ভূমিকা, রাজনীতিতে এসে যদি পুরো রাজনীতিবিদের ভূমিকা, আর একটা হলো যে আমরা বলি না এটা টেকনোক্রেট, ঠিক আছে, রাজনীতির দলের সাথে আছেন, বাট কোনো ওনার যেটা স্পেশালিটি, ওনার যেটা বিশেষজ্ঞ যে ব্যাপারে অভিজ্ঞতা হয়েছে, ওই ব্যাপারে একটা স্পেশালিস্টের মতো বা টেকনোক্রেটের মতো উপদেশ দেওয়া। আমাদের অবশ্যই একটি বিরতি নিতে হচ্ছে। আমি একটু জনাব সৈয়দ মোয়াজ্জেম আলীর কাছে আসবো, আপনার কাছে আসবো যে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখি সেই জন্য বিদ্যুৎ সচিবের বাড়িতে, আমি কথার কথা বলছি, বিদ্যুৎ সচিবের আগে বাড়িতে সবার আগে বিদ্যুৎ যায়, জ্বালানি সচিবের বাড়িতে গ্যাস যায়, এরকম হয় কিনা বা হওয়ার সুযোগ থাকে কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকে বাংলাদেশে জনাব সৈয়দ মোয়াজ্জেম আলী, আমাদের যে আলোচনা চলছিল তার ধারাবাহিকতায় আপনার কাছ থেকে আপনার শেষ মন্তব্য শুনতে চাইছি যে আসলে সুশাসন প্রতিষ্ঠায় কার কি করার ছিল বা এই মুহূর্তে কি করা দরকার? দেখেন, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দিবেন রাজনৈতিক নেতৃবর্গ, এর কোনো বিকল্প নাই। সেই নেতৃবর্গকে দেশের অবস্থা বিবেচনা করে যে ধরনের সবল নেতৃত্ব দেওয়া প্রয়োজন, যে ধরনের নিউট্রাল নেতৃত্ব দেওয়া প্রয়োজন, যে ধরনের গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন, সেটা সবচেয়ে নাম্বার 1 রিকোয়ারমেন্ট। আমি বছরে অনেকটা সময় আমেরিকায় কাটাই। আমেরিকায় কোনোদিন কেউ বলতে পারবে না যে স্পিডিংয়ের টিকিট পেয়েছিল সে যে ডেমোক্রেটিক পার্টির টিকিট দেখিয়ে সেখান থেকে এক্সামশন পেয়ে গেল, বা সে কোনো আইন ভঙ্গ করেছিল তার পার্টি ডেফিনেশন দেখে সে ভঙ্গ করে গেল। এইভাবে কিছু এখানে সম্ভব না। অর্থাৎ এইসব ব্যাপারে স্টেট
is the final authority and state acts neutral, number one. Number two, civil servantরা যদি নিজেদের নিউট্রালিটি বজায় রাখেন এবং যদি তারা রাজনৈতিক ব্যক্তিগত থেকে তারা নিজেদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি রেখে কাজ করেন, তাহলে ডেফিনেটলি ওনারা যে রোলটা থাকার কথা সেই রোলটা ওনারা প্লে করতে পারবেন। বিকজ আজও বাংলাদেশের সিভিল সার্ভেন্ট যারা ছিলেন আগে, তাদের কথা লোকেরা স্মরণ করে তাদের ন্যায় বিচারের জন্য, এবং আমাদের কাছে লোকেরা যখন আসে তারা ন্যায় বিচার সবচেয়ে প্রথমেই আশঙ্কা করে। জনাব মোফাজ্জল করিম, আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়ে আপনার শেষ মন্তব্য, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনের অধিকার ফিরে যাবে। আমি মুয়াজ্জেম যা বললো একার সম্পূর্ণ একমত। যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, প্রথম আইনকে শ্রদ্ধা করতে হবে, এবং আইনকে শ্রদ্ধা করবেন তারাই যারা আইনের জন্মদাতা, যারা আইন বানান, যারা আইন সৃষ্টি করেছেন। কিন্তু সেটাই দুঃখের বিষয়, সেটা হয় না। আপনি টেলিফোন করে আপনি দেশ চালাবেন, টেলিফোনে আইন নয়, আর রাখেন আপনার আইন, আপনি আমাকে আইন শিখাচ্ছেন, এই যদি ল্যাঙ্গুয়েজ হয় তাহলে আইন হবে না। দ্বিতীয়ত একটা কথা আপনি বলছিলেন যে যারা সারা জীবন চাকরি করেছে, যত মেধাবী হোক না কেন, তারা তো চাকরি করেছে, অন্য জগতে ছিল, হঠাৎ করে এই রাজনীতিতে এসে কি করবে তারা? এটা অন্যদের ব্যাপারে আমি বলতে পারবো না। একজন হয়তো শিক্ষক বা একজন ইঞ্জিনিয়ার কিংবা একজন ডাক্তারের সম্বন্ধে বলতে পারবো না, কিন্তু সিভিল সার্ভিস আমার মতো যারা আর কি, তারা কিন্তু একেবারে চাকরির প্রথম থেকেই সাধারণ মানুষের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে উঠা বসা। যেটা আমি ঠাট্টা করে অনেক সময় বলতাম যে বিয়ে করিনি ঠিকই, কিন্তু বরযাত্রী গেছি 100 বার। অতএব বিয়ের সম্বন্ধে একটা মোটামুটি ধারণা আছে। তেমনি রাজনীতিবিদদের সঙ্গে আমরা উঠা বসা করতে করতে, সে জেলাতে বলেন, উপজেলাতে বলেন বা সেক্রেটারিয়েটে বলেন, আমাদের ধারণা আছে। ওগুলা কোনো বিষয় নয়। কথা হচ্ছে প্রত্যেকের সৎ হতে হবে। আপনার দুর্নীতি দূর করার জন্য একটা স্টেটমেন্ট দেখি না কারোর কাছ থেকে, কেউ বড় রকমের স্টেটমেন্ট দেয় না। কি বিষয়টা কি? আমাকে এটা রহস্যময় মনে হয়। কোনো দল থেকে কোনো এই কথা আসে না। আপনি দুর্নীতি দূর করেন, আইনকে মেনে চলুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, দেখেন প্রশাসন উন্নত হয় কিনা। ডক্টর সাদিক মালিক, আপনার এখন যেটা হচ্ছে, যেটা অনস্বীকার্য, যে সর্বক্ষেত্রে আমাদের যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, কিন্তু সুশাসন আমাদের ক্রমশ খারাপ হচ্ছে। এইটা সবাইকে স্বীকার করে, এখন এটা সবাই মিলে যেখানে জিনিসটা, আর এইভাবে জিনিসটা ভেঙে পড়লে কিন্তু সমাজ আগাতে পারবে না। অতএব পুরো জিনিসটা পুনর্মূল্যায়ন করে আমাদের নতুনভাবে এটা স্বীকার করেছে, যেই হোক, মানে বিএনপির সময় হোক, আওয়ামী লীগের সময় হোক, যে কারণে সবার কারণে আমরা জিনিস, কতগুলি প্রতিষ্ঠান ভেঙে পড়ছে, যেভাবে চলছে এইভাবে চললে কিন্তু আমরাও মুখ থুবড়ে পড়বো। অতএব একটা পুনর্মূল্যায়নের সময় আসছে, সবাই মিলে পুনর্মূল্যায়ন করে যে কিছু জিনিস আমরা, যেই ক্ষমতায় আসুক, কিছু জিনিস আমরা করব না, আর কিছু জিনিস করব, এই ধরনের বড় দাগে সবাই মিলে কিছু, এখন আমাদের মনে হয় আলাপ করার সময় এসছে। ডক্টর সাদিক মালিক, আপনার কাছেই সর্বশেষ প্রশ্ন, কিন্তু এটা করলে তো যারা আসলে এতে লাভবান হচ্ছে তাদের ক্ষতি হবে, নিজেরা নিজেদের এই ক্ষতিটা মেনে নেবেন কেন? না, ক্ষতি হবে না, কারণ এটা তারা করবে না, সবাই আমরা যদি কথা বলা শুরু করি। আমাদের কথা কি কোনো দাম আছে? যারা অবশ্যই দাম আছে, অবশ্যই। হয়তো ইমিডিয়েটলি হয়তো এটা দেখা যায় না, অনেক ক্ষেত্রে ইমিডিয়েটলি দেখা যায় না, কিন্তু এই কথা বলতে বলতে যে গণতন্ত্রায়ন, যে আমাদের যে সবাই, আমার সব দেশের আমরা যেভাবে বলছি, সাধারণ এখন কিন্তু যে টেলিভিশনে মানে মাইক ধরে সাধারণ মানুষও কিন্তু যেভাবে কথা বলে, আমি তো অনেক সময় শিখতে পারি। তো এই যে একটা সচেতনতা হচ্ছে, এই সচেতনতার মুখে ওনারা এই রিফর্ম করতে বাধ্য হবেন। এটা আমার মনে হয় যে সততার প্রশ্ন যেন মোফাজ্জল করিম, জি, বাংলাদেশে যে নির্বাচন হয়, এই নির্বাচনে যে সহিংসতা হয় তার কারণ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচনের পরে যিনি নির্বাচনে হেরে যান, হি লুজেস এভরিথিং। যে জিতে উইনার টেকস অল। ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে যিনি আছেন, উনি আগামী নির্বাচনে হারার সম্ভাবনা বেশি, উনি রিটায়ার্ড হিসেবে, কিন্তু উনার কিছু হবে না। আমার মনে হয় যে সততার প্রশ্নটি তুললেন যেন মোফাজ্জল করিম, যে মানে নির্বাচনে প্রসঙ্গ তুললেন যে হেরে গেলে তার কিছু হবে না সে নিশ্চয়তা, এবং সবাই মিলে কথা বলার অধিকারের কথা বললেন ডক্টর সাদিক মালিক। এই সবগুলিরই সমান আগামীতে খুব শীঘ্রই ঘটবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা, আগামীকাল এই সময়। শুভরাত্রি।